না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় যে অধ্যায়টা, ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গঠন, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা বেশি দেরি না করে সবাই চলে আসো ঝটপট, তাহলে আমরা ক্লাসটা দ্রুত শুরু করতে পারবো। ঠিক আছে, সবাই একটু দ্রুত চলে আসো। আজকে আমরা পড়বো ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। এটা আমরা সবটা আজকে পড়বো না, এটা তো অনেক বড় অধ্যায়, সবটা পড়বো না, আমরা অর্ধেকটা, মোটামুটি অর্ধেকটা পড়বো। তো সবাই একটু দ্রুত চলে আসো। হ্যাঁ, সবাই একটু দ্রুত চলে আসো। ওকে, তো দেখো প্রথমেই আমি যদি বলি যে পৃথিবীর গঠন অর্থাৎ পৃথিবী কিভাবে গঠিত হয়েছে। দেখো পৃথিবী কিন্তু এখন যেই রকম আছে সেই রকম কিন্তু শুরুর দিকে কিন্তু ছিল না। পৃথিবী একটা জ্বলন্ত উত্তপ্ত একটা গরম একটা বাষ্পপিণ্ড ছিল। ঠিক আছে, এই বাষ্পপিণ্ডটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হতে হতে বর্তমানে যেই রূপ সেই রূপে পরিণত হয়েছে। অর্থাৎ বর্তমানে যেই রকম সেই রকম কিন্তু যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন কিন্তু সেরকম ছিল না। তারপর পৃথিবী আস্তে আস্তে গ্যাসীয় পদার্থ, তারপর আস্তে আস্তে আরো বায়বীয় পদার্থ, এইভাবে আরো বর্তমান যে অবস্থা সেই অবস্থার মধ্যে আসছে। তাহলে দেখো এখানে বলা আছে যে সৃষ্টির প্রথম দিকে পৃথিবী ছিল জ্বলন্ত বাষ্পপিণ্ড। এই বাষ্পপিণ্ডটি ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয়ে কঠিন আকার ধারণ করে। এ সময় বাইরের দিকে হালকা গ্যাস, তারপর লবণ, তারপর লৌহ জাতীয় পদার্থের গ্যাস সৃষ্টি হয়ে তিনটি স্তর গঠিত হয়। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারতেছি যে পৃথিবীতে স্তর কয়টা? পৃথিবীতে স্তর আমাদের তিনটা। ঠিক আছে, এভাবে পৃথিবীর উপর হালকা অংশ অশ্বমণ্ডল, অর্থাৎ পৃথিবীর উপরের দিকে যে অংশটা সেই অংশটা আমাদের অশ্বমণ্ডল, তারপর মধ্যভাগে সেটা গুরুমণ্ডল এবং লৌহ জাতীয় ভারী পদার্থ জমা হয়ে পৃথিবীর কেন্দ্রমণ্ডল গঠিত হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারি যে পৃথিবীর আমাদের ভিতরে অভ্যন্তরে আমাদের স্তর আছে তিনটা। ঠিক আছে, কি কি স্তর আছে? একটা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটি স্তর আছে। ঠিক আছে, তোমরা কারা কারা আছো একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমরা আছি, এবং তোমরা কোন কলেজ থেকে এটা একটু কমেন্ট করে জানাতে পারো যে আমরা আছি ভূগোল ক্লাসের মধ্যে আছি, আমরা আমাদের কলেজ এইটা। ঠিক আছে, ওকে, তোমরা একটু কমেন্ট করলে, রেসপন্স করলে আমি বুঝতে পারি যে তোমরা কারা কারা আছো। তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো। হ্যাঁ, ওকে, তোমরা শুধু কলেজ শুধু নাম মেনশন করলেই হবে। ঠিক আছে, ওকে। তো দেখো আমাদের তিনটা অংশ, অশ্বমণ্ডল, তারপর গুরুমণ্ডল, তারপরে লৌহ জাতীয় ভারী পদার্থ, সেটা আমাদের কোথায়? কেন্দ্রমণ্ডল। পৃথিবীর এই তিনটা অবস্থান আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা বর্তমানে যে পৃথিবী দেখতে পাই, যে গোলাকার পৃথিবী দেখতে পাই, এর ভেতরেও আরো তিনটা স্তর আছে। ঠিক আছে, এর ভেতরেও আরো তিনটা স্তর আছে। উপরের যে অংশটা সেটাকে আমরা বলি অশ্বমণ্ডল, এই স্তরটা, তারপর দ্বিতীয় স্তরটা সেটাকে বলি আমরা গুরুমণ্ডল, তারপর একদম কেন্দ্রে যে অবস্থান বা মাঝখানে যে অবস্থান সেটাকে আমরা কি বলি? কেন্দ্রমণ্ডল। নাফিসা আঞ্জুম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোন কলেজের আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, ওকে। এবং অবশ্যই আরেকটা কথা, অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও ক্লাসটিতে, যাদের ভূগোল আছে অবশ্যই তারা যেন ক্লাসটি করে। ওকে, পরবর্তীতে যদি আমরা যাই, আমরা ভূ অভ্যন্তরে প্রবেশ করব। দেখো ওকে, ভূ অভ্যন্তর। গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় ৬৩৭৮ কিলোমিটার এবং মেরু রেখায় ৬৩৫৭ কিলোমিটার। এখন এইখানে একটা কথা আছে, কথাটা এক জায়গায় বলছে নিরক্ষরেখা, আরেক জায়গায় বলছে মেরু রেখা। তাহলে দেখো নিরক্ষরেখা এবং মেরু রেখাটা তোমার বুঝতে হবে। আমরা জানি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার না, পৃথিবী সম্পূর্ণ গোলাকার না, উপরের দিকে এবং নিচের দিকে হালকা একটু চ্যাপ্টা থাকে, তাই না? উপরের দিকে এবং নিচের দিকে হালকা একটু চ্যাপ্টা থাকে, পৃথিবী সম্পূর্ণ গোলাকার না। মোটামুটি এইটাই ধরে নেই আমরা পৃথিবী। এই জায়গাটা যদি হয় যে পৃথিবীর কেন্দ্র, দেখো বলছে যে নিরক্ষরেখা। নিরক্ষরেখা এই যে কেন্দ্র থেকে বামে এবং ডানে যেই রেখাটা, সেই রেখাটাকে আমরা বলি নিরক্ষরেখা। ঠিক আছে, সেই রেখা আমাদের কি রেখা? নিরক্ষরেখা। এবং এই কেন্দ্র থেকে উপরের দিকে এবং নিচের দিকে যেই রেখাটা, সেই রেখাটাকে বলি আমরা মেরু রেখা। তাহলে আমরা যেহেতু জানি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার না, উপরের দিকে এবং নিচের দিকে একটু চ্যাপ্টা, মানে একটু কম, তাহলে নিরক্ষরেখায় অবশ্যই এর দৈর্ঘ্যটা বেশি হবে।
এই কেন্দ্র থেকে নিরক্ষরেখায় অবশ্যই দৈর্ঘ্যটা বেশি হবে, এজন্য এর দৈর্ঘ্য হচ্ছে নিরক্ষরেখায় ৬,৩৭৮ কিলোমিটার এবং মেরুরেখায় ৬,৩৫৭ কিলোমিটার। তাহলে নিরক্ষরেখায় দৈর্ঘ্যটা অবশ্যই বেশি, ৬,৩৭৮ কিলোমিটার। অবশ্যই এটা একটু মনে রাখবা। ভাই আমি লক্ষ্মীপুর জেলায় হাজিরহাট উপকূল সরকারি কলেজের। আচ্ছা, তোমাদের যারা ফ্রেন্ড আছে অবশ্যই কিন্তু ফ্রেন্ডদের মেনশন করে দিবা, আমাদের কিন্তু এগুলা কিন্তু ফ্রি ক্লাস, তাই না? তোমরা অবশ্যই ফ্রেন্ডদের মেনশন করে দিবা। ওকে, ভূমিকম্পের তরঙ্গ দ্বারা পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন ও উপাদান সম্পর্কে জানা যায়। তাহলে পৃথিবীর গঠন এবং উপাদান সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে? ভূমিকম্পের তরঙ্গ দ্বারা। অর্থাৎ আমি বললাম যে পৃথিবীর ভিতরে 3টা স্তর আছে, 3টা স্তরের মধ্যে বিভিন্ন জিনিস আছে, লৌহ জাতীয় পদার্থ আছে, তোমার হচ্ছে তারপর আরো কঠিন পদার্থ আছে, বিভিন্ন ধরনের পদার্থ আছে। এই যে পদার্থগুলো আছে এগুলো আমি কিভাবে জানবো? এইগুলো আমরা জানবো এই যে আমাদের ভূমিকম্পের তরঙ্গ দ্বারা। এই তরঙ্গ যখন মাটির ভিতরে প্রবেশ করে তখন আমরা বুঝতে পারি যে এইখানে কি কি জিনিসপত্র আছে, কি কি পদার্থ আছে। ঠিক আছে, ভূকম্পন তরঙ্গ দ্বারা ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তরে প্রধান 3টি স্তরের অবস্থান আবিষ্কার করেন। অর্থাৎ এই ভূমিকম্প তরঙ্গ দ্বারা যারা ভূবিজ্ঞানী আছে তারা বলছে যে এই পৃথিবীর ভিতরে 3টা প্রধান স্তর আছে। কি কি? অশ্বমণ্ডল বা ভূত্বক, তারপর হচ্ছে গুরুমণ্ডল এবং এর সর্বশেষ হচ্ছে কেন্দ্রমণ্ডল। এখন এইখানে তোমার একটা প্রশ্ন আসতে পারে এমসিকিউতে তোমাদের, যে অশ্বমণ্ডলের অপর নাম কি? অবশ্যই তোমরা তাহলে আনসার করবা অশ্বমণ্ডলের অপর নাম হচ্ছে ভূত্বক। ঠিক আছে, অথবা ভূত্বকের অপর নাম কি? ভূত্বকের অপর নাম হচ্ছে অশ্বমণ্ডল। এইভাবে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। ওকে, পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, আমরা অশ্বমণ্ডল এবং ভূত্বক সম্পর্কে একটু দেখব। ঠিক আছে, অশ্বমণ্ডল এবং ভূত্বক। ওকে, দেখো পৃথিবীর উপরের পাতলা শিলাস্তরকে ভূত্বক বা অশ্বমণ্ডল বলে। অর্থাৎ এটা যদি হয় পৃথিবীর উপরে, হ্যাঁ, পৃথিবীর একদম এই যে অবস্থানটা, পৃথিবীর একদম উপরের যে অবস্থানটা, হ্যাঁ, পাতলা যে স্তরটা একদম পৃথিবীর সর্বপ্রথম যে স্তরটা, পৃথিবীর ভিতরে যদি আমি যাই, মাটির ভিতরে যদি যাই, তাহলে সর্বপ্রথম যে স্তরটা সেই স্তরের নাম হচ্ছে অশ্বমণ্ডল। এর গড় গভীরতা 17 কিলোমিটার। অর্থাৎ অশ্বমণ্ডলের গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার। অর্থাৎ আমি যে দিক দিয়ে প্রবেশ করি এটা হচ্ছে আমি 17 কিলোমিটার পর্যন্ত পাবো। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব 2 থেকে 3। তাহলে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা আসলে কি? আপেক্ষিক গুরুত্ব জিনিসটা হচ্ছে এই স্তরে, এই অশ্বমণ্ডল বা ভূত্বক স্তরে যেই পদার্থ আছে, অশ্বমণ্ডল বা ভূত্বক স্তরে যে পদার্থগুলো আছে এই পদার্থগুলো পানির থেকে 2 থেকে 3 গুণ ভারী। অর্থাৎ পানি যেমন এর ওজন এর থেকে 2 থেকে 3 গুণ বেশি ভারী এই অবস্থানে যেই পদার্থগুলো আছে। তোমরা কি ক্লিয়ার এই জিনিসটা? মোহাম্মদ সাকিব, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অর্থাৎ এই অশ্বমণ্ডলে যেই অবস্থানগুলো আছে বা যেই পদার্থগুলো আছে এইগুলো হচ্ছে পানির তুলনায় 2 থেকে 3 গুণ বেশি ভারী। এজন্য আমি বলেছি যে আপেক্ষিক গুরুত্ব 2 থেকে 3। অশ্বমণ্ডলের নিচের দিকে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ আমি এখানে বলেছি যে অশ্বমণ্ডলের গড় গভীরতা 17 কিলোমিটার। তুমি যখন পৃথিবীতে মাটি খোঁড়া শুরু করছো, হ্যাঁ, যে আমি অশ্বমণ্ডলে যাব, মাটি খুঁড়তে তুমি ভিতরের দিকে প্রবেশ করতেছো, তখন তুমি যত কিলোমিটার গভীরে যাবা বা ভিতরের দিকে যাবা, তত 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কি করতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। ধরো তুমি মাটি খুঁড়তে 1 কিলোমিটার গেছো, তখন তোমার তাপমাত্রা হবে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আবার যখন তুমি 2 কিলোমিটার যাবা তখন তোমার তাপমাত্রা হয়ে যাবে 60 ডিগ্রি সেলসিয়াস। 3 কিলোমিটার গেলে হয়ে যাবে 90 ডিগ্রি সেলসিয়াস। এরকম ভাবে 30 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকবে প্রতি কিলোমিটারে। ভূকম্পন তরঙ্গ দ্বারা জানা যায় অশ্বমণ্ডল 2টি স্তরে বিভক্ত, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা। অর্থাৎ আমাদের যে এই যে অশ্বমণ্ডল আছে, এই অশ্বমণ্ডলের আবার ভাগ কয়টা আছে? 2টা ভাগ আছে, একটা হচ্ছে শিয়াল স্তর এবং একটা হচ্ছে সীমা স্তর। এই শিয়াল কিন্তু আমাদের যে ফক্স বা যে প্রাণী, সেই প্রাণী না, সেইটা হচ্ছে আমাদের এখানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম বেশি থাকায়, এই যেহেতু আমি SI লেখছি, মানে এটা হচ্ছে আমাদের সিলিকনের একটা সংক্ষিপ্ত রূপ, তাই না? সিলিকন এবং AL মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। সিলিকন এবং অ্যালুমিনিয়াম যেহেতু এই জায়গার মধ্যে বেশি, এজন্য এই স্তরের নাম হচ্ছে
শিয়াল, এবং এইখানে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। হ্যাঁ, এই যে সিলিকন এবং ম্যাগনেসিয়াম Ma, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি, এজন্য এই স্তরের নাম হচ্ছে সীমা। তাহলে ভাই আমাকে একটু বলো যে অশ্বমণ্ডল বা ভূত্বকের স্তর কয়টা? অশ্বমণ্ডল বা ভূত্বকের স্তর কয়টা? দ্রুত একটু আমাকে কমেন্ট করে জানাও, দেখি তোমাদের ক্লাসে মনোযোগ আছে কিনা। ঠিক আছে, জাস্ট এটা চেক করার জন্য, নাকি শুধু শুধু ক্লাসে বসে আসো, ক্লাস চালু করে বসে আসো আর তুমি হচ্ছে বসে বসে টিভি দেখতেছো বা ফেসবুকিং করতেছো। হ্যাঁ, ওকে। তাহলে এই যে শিয়াল স্তর এবং সীমা যে স্তর আছে, সেই স্তর সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো শিয়াল স্তরে আমি তোমাদের বলেছি যে শিয়াল স্তরে কি থাকে? শিয়াল স্তরে হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে। ওকে, এটি ভূত্বকের বাইরের স্তর, একদম সর্বপ্রথম যে স্তরটা ভূত্বকে, সেটা হচ্ছে কি স্তর? শিয়াল স্তর। এই স্তরে সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, তাই একে শিয়াল স্তর বলে। যেটা আমি তোমাদের একটু আগে বললাম, মহাদেশগুলো শিয়াল স্তরে গঠিত বলে একে মহাদেশীয় ভূত্বক বলে। শিয়ালের আপেক্ষিক গুরুত্ব 2.75 থেকে 2.95, অর্থাৎ শিয়াল স্তরে যেই যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলো পানির থেকে 2.75 থেকে 2.95 গুণ বেশি ভারী। পানির তুলনায় এটা তত বেশি ভারী। এবং এই স্তরে কি আছে? মহাদেশ অবস্থিত, তাই না? অর্থাৎ আমরা যে দেখি যে আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ আছে। এই যে 7টা মহাদেশ, এই 7টা মহাদেশ যার উপর গঠিত, যার উপর অবস্থিত এর মাটিগুলা, সেটা হচ্ছে কি স্তর? সেটা হচ্ছে আমাদের শিয়াল স্তর। যেহেতু এর মাটিগুলা শিয়াল স্তরে গঠিত, এজন্য আমরা একে বলি মহাদেশীয় ভূত্বক। এবং তারপরে আছে কি? সীমা স্তর। দেখো, অশ্বমণ্ডলের নিচের অংশ অর্থাৎ মহাসাগরগুলোর তলদেশ ব্যাসল্ট শিলায় গঠিত। ব্যাসল্ট শিলায় গঠিত, ঠিক আছে? তাহলে মহাসাগরের তলদেশ কি স্তর দ্বারা গঠিত? ব্যাসল্ট স্তর দ্বারা গঠিত। ওকে, অনেকেই আছে আনসার করেছে। তানিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, লেট করছে, একটু লেট হয়ে গেছে। তামান্না জান্নাত তোমা 2টা, ওকে ভেরি গুড। নাসরিন আঞ্জুম রিফা 2টা, ওকে ভেরি গুড। তাহলে তোমাদের মনোযোগ আছে, আমি বুঝে নিলাম তোমরা হচ্ছে ক্লাসে আছো। ওকে, তাহলে দেখো অশ্বমণ্ডলের নিচের অংশ, অর্থাৎ এই যে অশ্বমণ্ডলের উপরের অংশে কি ছিল? শিয়াল, এবং অশ্বমণ্ডলের নিচের অংশ তাহলে কি হবে? সীমা। অর্থাৎ মহাসাগরগুলোর তলদেশ ব্যাসল্ট শিলায় সীমা স্তরে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় ভূবিজ্ঞানী সুয়েজ একে সীমা নামে অভিহিত করেন। একে মহাসাগরীয় ভূত্বক বলা হয়। এর আপেক্ষিক গুরুত্ব 2.95 থেকে 3.3। হ্যাঁ, 2.95 থেকে 3, অর্থাৎ এই স্তরটা হচ্ছে 2.95 থেকে 3 গুণ বেশি ভারী। পানির তুলনায় 2.95 থেকে 3 গুণ বেশি ভারী। ঠিক আছে, আচ্ছা। এই যে শিয়াল স্তর এবং সীমা স্তর তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে শিয়াল স্তর এবং নিচেরটা হচ্ছে কি? সীমা স্তর। এই যে মাঝখানে দেখো একটা রেখা আছে, এই যে কালো একটা যে রেখা, ঠিক আছে? এই যে কালো যে রেখাটা, এই রেখাটা কি করেছে? শিয়াল স্তর এবং সীমা স্তরকে পৃথক করেছে, তাই না? শিয়াল স্তর এবং সীমা স্তরকে পৃথক করেছে। শিয়াল স্তর এবং সীমা স্তরকে যেই রেখাটা পৃথক করেছে এর নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। শিয়াল স্তর এবং সীমা স্তরকে যে রেখাটা পৃথক করেছে সেই রেখার নাম কি? কনরাড বিযুক্তি রেখা। ঠিক আছে, শিয়াল স্তর গঠিত গ্রানাইট শিলা দিয়ে এবং সীমা স্তর গঠিত ব্যাসল্ট শিলার মাধ্যমে। তাহলে তোমরা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও, দেখি কে আগে কমেন্ট করতে পারে। আমাকে একটু কমেন্ট করে জানাও, শিয়াল স্তর এবং সীমা স্তরকে বিভক্তকারী রেখার নাম কি? যদিও আমি তোমাদের উত্তর বলে দিয়েছি, উত্তর হচ্ছে আমি দাগায় দিয়েছি, বলেও দিয়েছি, তাও দেখি হ্যাঁ তোমরা হচ্ছে কে আগে কমেন্ট করতে পারো দ্রুত, একটু দেখার জন্য যে তোমরা ক্লাসে কতটুকু মনোযোগী। ঠিক আছে, শিয়াল স্তর এবং সীমা স্তরকে পৃথককারী রেখার নাম কি? শিয়াল স্তর এবং সীমা স্তরকে পৃথককারী রেখার নাম কি? ওকে, আশা করি শিয়াল স্তর, সীমা স্তর এবং অশ্বমণ্ডলের ভূত্বক তোমরা ক্লিয়ার। তোমরা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে অশ্বমণ্ডলটা তোমরা ক্লিয়ার কিনা। অশ্বমণ্ডল বা ভূত্বক সম্পর্কে যে আমরা পড়তেছিলাম, অশ্বমণ্ডল হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিয়াল এবং একটা হচ্ছে কি? সীমা। তোমরা আমাকে দ্রুত কমেন্ট করে জানাও যে অশ্বমণ্ডল তোমরা হচ্ছে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা লিখবা ডান। ঠিক আছে, তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা লিখবা ডান, যদি বুঝতে পারো তাহলে লিখবা ডান, আর যদি না বুঝতে পারো তাহলে লিখবা নো। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে লিখবা ডান, আর যদি না বুঝে থাকো তাহলে লিখবা নো। ঠিক আছে, ওকে, দ্রুত
ওকে, তামান্না জান্নাত তোমা ও হচ্ছে প্রথম কমেন্ট করছে, বলছে কর্নার বিযুক্তি রেখা। থ্যাংক ইউ আপু। ওকে, শারমি অধিকারী কর্নার বিযুক্তি রেখা, থ্যাংক ইউ। নাসরিন আঞ্জুম রিফা ডান লিখে দিয়েছে সর্বপ্রথম, থ্যাংক ইউ নাসরিন। ওকে, পরবর্তীতে আসি আমরা তাহলে। ওকে, তামান্না জান্নাত তোমা ডান। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা কি পাবো? আমরা হচ্ছে পাবো গুরুমণ্ডল, তাই না? এই যে গুরুমণ্ডল, দেখো এতক্ষণ আমরা অশ্বমণ্ডল বললাম, একদম সর্বপ্রথম যে স্তরটা সেটা হচ্ছে অশ্বমণ্ডল, তারপরে যে স্তরটা থাকবে সেটা কি থাকবে? গুরুমণ্ডল। এখন আমরা কোথায় আছি? গুরুমণ্ডলে। অশ্বমণ্ডলের নিচের স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল। ভূত্বক থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত এর বিস্তৃতি 2885 কিলোমিটার। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের সর্ব উপরের যেটা সেটা হচ্ছে ভূত্বক, তাই না? এটা হচ্ছে কি? ভূত্বক। এই ভূত্বক থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত, এই যে ভূত্বক এখানে শেষ, এই যে দেখো ভূত্বকটা হচ্ছে এইখানে শেষ, তাই না? এটা হচ্ছে তো পুরোটা ভূত্বক। ভূত্বক থেকে এই যে কেন্দ্রমণ্ডল পর্যন্ত, ভূত্বক থেকে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, ভূত্বক থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত এর বিস্তৃতি কত কিলোমিটার? এর বিস্তৃতি 2885 কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব 4 থেকে 5। অর্থাৎ গুরুমণ্ডলে যা যা কিছু আছে এগুলা পানির তুলনায় 4 থেকে 5 গুণ বেশি ভারী। গুরুমণ্ডলের 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস এবং 700 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা 1900 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 কিলোমিটার যখন আমি যাব গুরুমণ্ডলে তখন তাপমাত্রা থাকবে 1100 থেকে 1200, বাট যখন আমি 700 কিলোমিটার গভীরে প্রবেশ করব তখন এর তাপমাত্রা হয়ে যাবে 1900 ডিগ্রি সেলসিয়াস। ভূকম্পন তরঙ্গের মাধ্যমে জানা যায় গুরুমণ্ডল দুইটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডল কয় ভাগে বিভক্ত? গুরুমণ্ডল কিন্তু আমাদের অশ্বমণ্ডলের মতো দুই ভাগে বিভক্ত। অশ্বমণ্ডল হচ্ছে দুই ভাগে বিভক্ত ছিল কিভাবে? শিয়াল স্তর এবং সীমা স্তর দিয়ে। আর গুরুমণ্ডল দুই ভাগে বিভক্ত কিভাবে? একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, বহি মানে কি? বাহিরের দিকে। অর্থাৎ বাহিরের দিকে যে গুরুমণ্ডলটা, অর্থাৎ উপরের দিকের যে গুরুমণ্ডলটা সেটাকে আমরা কি বলবো? ধরি এটা হচ্ছে গুরুমণ্ডল, হ্যাঁ? তাহলে উপরের দিকে যে গুরুমণ্ডলটা সেটাকে আমরা বলবো বহিঃগুরুমণ্ডল, আর ভিতরের দিকে যে গুরুমণ্ডলটা সেটাকে আমরা কি বলবো? অন্তঃগুরুমণ্ডল। অন্ত মানে ভিতরে, মানে ভিতরের দিকে যেটা থাকবে সেটা অন্তঃগুরুমণ্ডল, আর উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল। ওকে, তাহলে আমরা একটু বহিঃগুরুমণ্ডল নিয়ে বলি। দেখো, গুরুমণ্ডলের উপরের অংশটিকে বলে বহিঃগুরুমণ্ডল। এতে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম বেশি থাকায় একে ক্রোফেসিমা বলে। ঠিক আছে, তাহলে ক্রোফেসিমা কাকে বলে? ক্রোফেসিমা বলে আমাদের বহিঃগুরুমণ্ডলকে। কারণ কি? কারণ এতে হচ্ছে এই যে ক্রোমিয়াম, তারপর হচ্ছে ফেরাম, ফেরাম হচ্ছে লোহার সংকেত, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, ক্রোফেসিমা। যেহেতু ক্রোমিয়াম, তারপর ফেরাম মানে লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এগুলা বেশি, এজন্য একে বলি আমরা ক্রোফেসিমা স্তর। ওকে, এই স্তর থেকে প্রধানত আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। তাহলে এটা তোমাদের প্রশ্নে আসতে পারে এইচএসসি পরীক্ষায়, অবশ্যই তোমাদের হচ্ছে এটা মনে রাখবা। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কোন স্তর থেকে? তোমরা একটু আমাকে দ্রুত তাহলে কমেন্ট করে জানাই ফেলো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কোন স্তর থেকে? আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কোন স্তর থেকে? দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাই ফেলো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কোন স্তর থেকে। ঠিক আছে, তারপরে আমরা আসি অন্তঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডল মানে কি? আচ্ছা, ভিতরের যে গুরুমণ্ডলটা, তাই না? গুরুমণ্ডল দুই ভাগে বিভক্ত, বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। নিচের যে অংশটা সেটাকে আমরা বলি অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলের নিচের দিকে 700 কিলোমিটার থেকে 2885 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে অন্তঃগুরুমণ্ডল বলে। এতে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় একে নিফেসিমা বলে। তাহলে এই স্তরে কি আছে দেখো? নিকেল, Ni নিকেল, তারপর হচ্ছে ফেরাম লোহা, ঠিক আছে, তারপর হচ্ছে সিলিকন এবং আছে কি? ম্যাগনেসিয়াম। এজন্য এই স্তরটাকে বলে নিফেসিমা। তাহলে বহিঃগুরুমণ্ডলকে কি বলে? বহিঃগুরুমণ্ডলকে বলে ক্রোফেসিমা, আর অন্তঃগুরুমণ্ডলকে কি বলে? অন্তঃগুরুমণ্ডলকে বলে নিফেসিমা। ঠিক আছে, বহিঃগুরুমণ্ডলকে ক্রোফেসিমা এবং অন্তঃগুরুমণ্ডলকে নিফেসিমা। ঠিক আছে, এতটুকু কি তোমরা ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার কিনা বলো? বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল ক্লিয়ার কিনা? ক্লিয়ার যদি হও তাহলে আমাকে ডান লেখো। এবং আমি কিন্তু এখনো তোমাদের প্রশ্নের আনসার পাচ্ছি না যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কোন স্তর থেকে।
আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কোন স্তর থেকে, বহির্গুরুমণ্ডল থেকে নাকি অন্তঃগুরুমণ্ডল থেকে, কোথা থেকে? তোমরা কিন্তু এখনো কেউ কমেন্ট করো নাও। তাহলে তোমরা কি ঘুমাই গেছো? তোমাদের কি ঘুম পাচ্ছে বাচ্চারা? দ্রুত একটু আমাকে কমেন্ট করে জানাও যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কোন স্তর থেকে। দ্রুত একটু কমেন্ট করো, দ্রুত দেখি কে আগে কমেন্ট করতে পারে। ঠিক আছে, কে আগে কমেন্ট করতে পারে দেখি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কোন স্তর থেকে, বহির্গুরুমণ্ডল থেকে নাকি অন্তঃগুরুমণ্ডল থেকে? আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম যে শিয়াল এবং সীমা স্তরকে বিভক্তকারী রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, তাই না? ওকে, শিখাসরকে বলছে বহির্গুরুমণ্ডল। হ্যাঁ, তামান্না জানাত তামা বলছে বহির্গুরুমণ্ডল আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে। থ্যাংক ইউ, ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা কমেন্ট করেছো, তোমরা ক্লাসে আছো। ওকে, যাই হোক। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা একটু আগে পড়েছিলাম যে শিয়াল স্তর এবং সীমা স্তরকে বিভক্তকারী রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলকে বিযুক্তকারী রেখার নাম হচ্ছে মুহ বিযুক্তি রেখা। ঠিক আছে, অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, তারপর হচ্ছে গুরুমণ্ডল, তারপর হচ্ছে কি অশ্বমণ্ডল। এই যে অশ্বমণ্ডল, এটা হচ্ছে বাইরের স্তরটা হচ্ছে অশ্বমণ্ডল, আর এই যে মাঝখানে যে স্তরটা সেটা হচ্ছে কি মণ্ডল, সেটা হচ্ছে গুরুমণ্ডল। তাহলে অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলকে বিভক্ত করেছে এই যে একটা রেখা আছে না, এই যে রেখাটা মাঝখানে যে রেখাটা, সেই রেখার নাম কি? সেই রেখার নাম হচ্ছে মুহ বিযুক্তি রেখা। তাহলে অশ্বমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে, অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলকে বিভক্তকারী রেখার নাম হচ্ছে মুহ বিযুক্তি রেখা। মুহ বিযুক্তি রেখা একটু মনে রাখবা যে মুহ বিযুক্তি রেখা। তারপরে আমরা আসি কেন্দ্রমণ্ডলে। কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধের এক গোলক অবস্থিত। এই গোলকের নাম কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব ১০ থেকে ১৩.৬। তাহলে এটা ১০ থেকে ১৩.৬ গুণ পানির তুলনায় বেশি ভারী। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা ৩,০০০ থেকে ৫,০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হইতে পারে, ঠিক আছে, বা তারও বেশি। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল যে রেখা দ্বারা পৃথক সেই রেখার নাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। ঠিক আছে, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই যে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের কি মণ্ডল, এই জায়গাটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, এটা হচ্ছে আমাদের কি মণ্ডল, গুরুমণ্ডল। আর এই যে জায়গাটা একদম পৃথিবীর কেন্দ্রে যে জায়গাটা, হ্যাঁ, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে একটা রেখা ছিল, এই যে রেখা, এই রেখাটার নাম কি? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিভক্তকারী রেখার নাম, এই রেখার নাম হচ্ছে আমাদের গুটেনবার্গ বিযুক্তি রেখা। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিভক্তকারী রেখার নাম কি? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিভক্তকারী রেখার নাম কি? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিভক্তকারী রেখার নাম কি? আচ্ছা, আমাদের কেন্দ্রমণ্ডল হচ্ছে দুই ভাগে বিভক্ত, তাই না? একটা নাম হচ্ছে বহিকেন্দ্র এবং আরেকটার নাম হচ্ছে কি অন্তকেন্দ্র। হ্যাঁ, এটা হবে কি অন্তকেন্দ্র। একটা হচ্ছে বহিকেন্দ্র, একটা হচ্ছে অন্তকেন্দ্র। দেখো, কেন্দ্রমণ্ডলে নিকেল ও লোহার পরিমাণ বেশি থাকায় একে নাইফ বলে। হ্যাঁ, নাইফ বা NIFE, নিফেও আমরা বলতে পারি, বা নাইফ। নিকেল এবং কি ফেরাম, তাহলে নিকেলের পরিমাণ বেশি এবং লোহার পরিমাণ বেশি, এজন্য এটাকে আমরা বলি কি নাইফ। ঠিক আছে, ওকে, গুটেনবার্গ বিযুক্তি রেখা তামান্না বলছে, থ্যাংক ইউ। তো কেন্দ্রমণ্ডল আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিকেন্দ্র, একটা হচ্ছে কি অন্তকেন্দ্র। দেখো, কেন্দ্রমণ্ডলের বাইরে ২,২৭০ কিলোমিটার বিস্তৃত অংশকে বহিকেন্দ্রমণ্ডল বলে। এই অংশের মধ্যে দিয়ে ভূমিকম্পের পি তরঙ্গ ধীর গতিতে প্রবাহিত হয়, কিন্তু এস তরঙ্গ প্রবেশ করতে পারে না, কারণ এস তরঙ্গ তরল বস্তুর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। এতে বোঝা যায় এই অঞ্চল তরল অবস্থায় আছে। যেহেতু ভূমিকম্পের দুটো তরঙ্গ আছে, একটা হচ্ছে পি তরঙ্গ এবং একটা হচ্ছে এস তরঙ্গ। এই যে বহিকেন্দ্রমণ্ডল দিয়ে পি তরঙ্গ প্রবেশ করতে পারে, ঠিক আছে, আমি তোমাদের এই যে এখানে দেখাইছি যে পি তরঙ্গ ধীর গতিতে প্রবাহিত হয়, কিন্তু এস তরঙ্গটা প্রবাহিত হয় না।
এই যে দেখো এটা হচ্ছে পি তরঙ্গ, হ্যাঁ এই যে পি তরঙ্গ দেখো প্রবাহিত হয়, বাট এই যে এস তরঙ্গটা দেখো এই যে বের হয়ে যাচ্ছে, এস তরঙ্গটা দেখো বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এস তরঙ্গ আর এটা হচ্ছে কি পি তরঙ্গ। যেহেতু এস তরঙ্গটা এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, এজন্য আমরা বলতে পারি যে এই অবস্থায় এই যে জায়গাটা হচ্ছে আসলে একটা তরল অবস্থায় আছে, কারণ তরল বস্তুর মধ্যে দিয়ে এস যে অংশটা আছে বা এস যে তরঙ্গটা আছে এই তরঙ্গটা প্রবাহিত হইতে পারে না। যেহেতু এস তরঙ্গটা এই অংশে প্রবাহিত হয় না, এজন্য আমরা বলতে পারি এই জায়গাটা হচ্ছে আমাদের তরল অবস্থায় আছে, ঠিক আছে, কারণ এস তরঙ্গটা তরল বস্তুর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। তারপরে আসি আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল। দেখো এই অঞ্চলটি নিকেল ও লোহা দ্বারা গঠিত। এর আয়তন পৃথিবীর কেন্দ্র থেকে 1216 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তরঙ্গ দ্রুত বেগে অতিক্রম করে, অর্থাৎ এখানে পি তরঙ্গ, এই যে পি তরঙ্গ দেখো অন্তঃকেন্দ্রমণ্ডলে প্রবাহিত যে হচ্ছে পি তরঙ্গ অন্তঃকেন্দ্রমণ্ডলে প্রবাহিত হচ্ছে, এই যে পি তরঙ্গ, এই পি তরঙ্গ খুব বেশি দ্রুত গতিতে প্রবাহিত হয়, ঠিক আছে। তো আমাদের কেন্দ্রমণ্ডলের সাউন্ড শোনা যায় না, সাউন্ড কি সবার প্রবলেম হচ্ছে? আমার এখানে তো দেখাচ্ছে যে সাউন্ড, আমি তো সাউন্ড শুনতেছি, সবাই কি সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করার জন্য। আমি তো সাউন্ড শুনতেছি, একজন বলছে যে সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, এরপরে আসে আমাদের পৃথিবীর প্রধান ভূমিরূপ। দেখো ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পর্বত, তারপর হচ্ছে মালভূমি, তারপর হচ্ছে কি সমভূমি। পর্বত ভূপৃষ্ঠের সুউচ্চ খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বত সাধারণত 1000 মিটারের উঁচু হয়। পর্বত নানা প্রকার হতে পারে, যেমন ভঙ্গিল বা ভাস পর্বত, স্তূপ পর্বত, লেকুলিত পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। তাহলে আমাকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের অ্যান্সার করো তোমরা, যে পর্বত হতে হলে সর্বনিম্ন এর উচ্চতা কত কিলোমিটার হবে? একটা জিনিস যদি পর্বত হইতে যায়, পাহাড় থেকে পর্বত হবে, হ্যাঁ, তো এর সর্বনিম্ন উচ্চতা কত হবে? পর্বত হতে গেলে একটা বস্তুর সর্বনিম্ন কত উচ্চতা হইতে হবে পাহাড়ের, ঠিক আছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে, আমিও সাউন্ড শুনতে পাচ্ছি, হ্যাঁ ওকে। তাহলে বলো তোমরা হচ্ছে একটা প্রশ্নের অ্যান্সার করো, যে পর্বত যদি হইতে হয়, একটা পাহাড় যখন পর্বত হবে তখন এর সর্বনিম্ন উচ্চতা কত হবে? আমি এখানে তোমাদের বলেছি যে সর্বনিম্ন এর উচ্চতা কত হবে? 1000 মিটারের বেশি হবে, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন উচ্চতা কত? 1000 মিটারের বেশি। হ্যাঁ শিখা সরকার বলছে 1000, থ্যাংক ইউ আপু, ওকে। আর হচ্ছে পর্বতের এরকম 5টা প্রকারভেদ আছে, ভঙ্গিল বা ভাস পর্বত, স্তূপ পর্বত, লেকুলিত পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, ওকে। এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত পড়ি। দেখো ভঙ্গিল বা ভাঁজ পর্বত, বিশাল অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। সৃষ্টির কারণ, এই যে ভঙ্গিল পর্বতগুলো গঠিত হইল, এর সৃষ্টির কারণটা আসলে কি? দেখো পাত ভূগঠন তত্ত্বই ভঙ্গিল পর্বত সৃষ্ট কারণ হিসেবে গ্রহণ করা হয়। পাত ভূগঠন তত্ত্ব মতবাদ অনুযায়ী সামুদ্রিক পাত ও মহাদেশীয় পাতগুলো পরিচলন স্রোতের মাধ্যমে প্রবাহিত হলে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়। এতে অগভীর সমুদ্রে সঞ্চিত পাললিক শিলা কুঞ্চিত হয়ে ঢেউয়ের মতো উঁচু নিচু আকার ধারণ করে। এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি এবং ইউরোপের আল্পস পর্বতমালা ভঙ্গিল পর্বতের উদাহরণ। বর্তমানে যেখানে হিমালয় অবস্থিত, বহু বছর আগে সেখানে একটি অগভীর সমুদ্র ছিল যার নাম টেথিস। টেথিসের উত্তরে আঙ্গারা ল্যান্ড ও দক্ষিণে গোন্ডওয়ানা ল্যান্ড নামে 2টি প্রাচীন মহাদেশ ছিল। এখন আমি তোমাদের এই জিনিসটা আরো বিস্তারিত বলি, একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। আমাদের পৃথিবীতে কয়েকটা পাত আছে। পাত মানে কি? ধরো আমরা যে প্লেট বুঝি না, আমরা যে থালা দিয়ে যে ভাত খাই, ধরো এইগুলাই, হ্যাঁ প্লেট আছে বা পাত আছে। ইংলিশে বলে প্লেট আর বাংলাতে বলে পাত, হ্যাঁ বাংলাতে কি বলে? এই যে পাত, আর ইংলিশে বলে আমরা আমাদের প্লেট, এই যে পাত। তো পৃথিবী হচ্ছে কয়েকটা পাতের উপর, বা আমরা যে প্লেট হিসেবে চিনি এই প্লেটের উপর অবস্থিত মনে করো, হ্যাঁ। পৃথিবীর এই যে সমুদ্রগুলো যে আছে, পৃথিবীর যে মহাদেশগুলো আছে, এই মহাদেশগুলো হচ্ছে প্লেট বা পাতের উপর অবস্থিত। ধরো
আমি যদি এইখানে 1 গ্লাস পানি রাখি, হ্যাঁ, এই যে মার্কারটা যদি রাখি, মার্কারটা মনে করো হচ্ছে মাটি, আর এইটা মনে করো, এই বইটা মনে করো হচ্ছে পাত, ঠিক আছে। এখন আমি যদি এই মাটিটা যদি পাতের উপর রাখি, মনে করো এইখানে একটা মহাদেশ, এই কলমটা হচ্ছে একটা মহাদেশ, তাহলে এই মহাদেশটা কোথায়? একটা পাতের উপর অবস্থিত। এরকম ভাবে পৃথিবীর যতগুলা মহাদেশ আছে সবগুলা মহাদেশ হচ্ছে একটা প্লেটের উপর অবস্থিত, কয়েকটা প্লেটের উপর অবস্থিত, ঠিক আছে। এরকম বড় বড় প্লেট আছে পৃথিবীতে 60টা, বড় বড় প্লেট আছে 60টা প্লেট আছে, ঠিক আছে। এই 60টা প্লেটের উপর পৃথিবীর যাবতীয় তোমার পানি বা যাবতীয় মাটি, যত ধরনের মাটি পানি আছে সবগুলো অবস্থিত। এখন এই প্লেটগুলা সবসময় এক জায়গায় থাকে না, বুঝছো? এই যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলো সবসময় এক জায়গায় থাকে না। প্লেটগুলো আস্তে 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 ডান দিকে বা দিকে উপরে নিচে এইভাবে চলতে থাকে, হ্যাঁ, ডান দিকে বা দিকে করে চলতে থাকে বিভিন্নভাবে। এখন এই চলার মধ্যে সবগুলো প্লেটে তো চলতে থাকবে, 60টা যে বড় বড় প্লেট আছে 60টাতে চলতে থাকবে। এই চলার মধ্যে হঠাৎ করে, চলার মধ্যে যদি হঠাৎ করে দুইটা যদি মনে করো ধাক্কা লেগে যায়, দুইটা মনে করো প্লেট এরকম ভাবে আছে, হঠাৎ করে যদি ধাক্কা লেগে যায়, তাহলে দেখো এই যে মাঝখানের যে অংশটা, হ্যাঁ, এই যে মাঝখানের প্লেটের মাঝখানের যে অংশটা, এই অংশটা দেখো এই যে উপরে উঠে যায়, দেখছো? এই অংশটা এই যে উপরে উঠে যাচ্ছে, মাঝখানের যে অংশটা এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, যখন ধাক্কা খাচ্ছে এই যে উপরে উঠে যাচ্ছে, ধাক্কা খেলে উপরে উঠে যায়, নিচে কিন্তু নামতেছে না, ধাক্কা খেলে এই যে উপরে উঠে যাচ্ছে। এই যে ধাক্কা খাওয়ার ফলে যে উপরে উঠে যাচ্ছে, এই যে আমাদের হিমালয় যে পর্বত আছে নেপালে, তোমরা তো জানো যে এভারেস্ট সর্বোচ্চ চূড়া হিমালয়ের, এই যে নেপালের যে হিমালয় পর্বত আছে এবং এই যে আন্দিজ পর্বতমালা, রকি পর্বতমালা, এগুলো যে আছে, এই সেম এইগুলো যখন পাতগুলো একসাথে চলতে চলতে যখন ধাক্কা লেগে যায়, তখন মাঝখানে যে অংশগুলো থাকে, এই অংশগুলো অর্থাৎ মাঝখানে বিভিন্ন জিনিস থাকতে পারে, তোমার এখানে পলিমাটি থাকতে পারে, এখানে আরো জীবাশ্ম থাকতে পারে, হ্যাঁ, মাঝখানের যে অংশগুলো, এই অংশগুলো হচ্ছে এই যে উপরে উঠে যায়, ঠিক আছে। এই অংশটা উপরে উঠে গেলেই এখানে বড় বড় তোমার হচ্ছে পর্বতের বা পাহাড়ের সৃষ্টি হয়ে যায়, এটাই হচ্ছে এখানে বলছে। আর হিমালয় যেখানে আছে, বর্তমানে নেপালের যেই জায়গায় হিমালয়টা আছে, হিমালয় পর্বতটা আছে, ওই জায়গায় একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, ওই জায়গায় কিন্তু আগে হিমালয় ছিল না, ওই জায়গায় একটা অগভীর, মানে এত গভীর না, হালকা গভীর একটা সমুদ্র ছিল, ঠিক আছে। চিন্তা করা যায় যে এত বড় পর্বত, এটা আসলে একটা পর্বত ছিল না, কয়েক কোটি বছর আগেও পর্বত ছিল না, এটা ছিল একটা কি, একটা সাগর ছিল, ঠিক আছে, একটা সমুদ্র ছিল। এই সমুদ্রের নাম কি? এই সমুদ্রের নাম হচ্ছে টেথিস, ঠিক আছে। এই সমুদ্রের নাম কি? এই সমুদ্রের নাম হচ্ছে টেথিস। ওকে, এটা কোথায় লিখছি? এই যে বর্তমানে যেখানে হিমালয় অবস্থিত, বহু বছর আগে সেখানে একটি অগভীর সমুদ্র ছিল, এই সমুদ্রের নাম কি? টেথিস। টেথিসের উত্তরে, অর্থাৎ টেথিসের উত্তরে উপরের দিকে যদি আমরা যাই, আমরা জানি মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর, টেথিসের উত্তরে আঙ্গারা ল্যান্ড এবং দক্ষিণে মানে নিচের দিকে গোন্ডোয়ানা ল্যান্ড নামে দুটি প্রাচীন মহাদেশ ছিল। অর্থাৎ আগেকার দিনে কিন্তু এই যে এশিয়া, ইউরোপ, তারপর হচ্ছে আফ্রিকা, এরকম মহাদেশের নাম ছিল না। মহাদেশগুলোর নাম কি ছিল? একটা নাম ছিল আঙ্গারা ল্যান্ড, আর একটা নাম ছিল কি? গোন্ডোয়ানা ল্যান্ড। এই যে আঙ্গারা ল্যান্ড এবং গোন্ডোয়ানা ল্যান্ড দুইটা মহাদেশ হচ্ছে যখন ধাক্কা লাগছে, দুইটা মহাদেশের পাত যখন ধাক্কা লাগছে, তখন কিন্তু আমাদের এই যে হিমালয় যে পর্বত, সেই হিমালয় পর্বতের কিন্তু উত্থান হয়েছে। তোমরা কি বুঝতে পারছো ঘটনাটা? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে ডান লেখো, যদি বুঝে থাকো, কাহিনী যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, আর যদি না বুঝে থাকো তাহলে নো লেখো। যদি বুঝে থাকো যে হিমালয় পর্বত কিভাবে উঠছে, হিমালয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে, যদি বুঝে থাকো তাহলে কমেন্টে দ্রুত ডান লিখে ফেলো, আর যদি না বুঝে থাকো তাহলে নো লেখো। হ্যাঁ, 60টি প্লেটের উপর পৃথিবী আছে, এটা হচ্ছে বড় বড় 60টা প্লেট, ছোট ছোট আরো প্লেট আছে, ছোট ছোট হচ্ছে 20টা প্লেট আছে। ছোট ছোট যে প্লেটগুলো সেগুলো হচ্ছে একটু দেখতে ছোট ছোট টাইপের, হ্যাঁ, আর যে বড়গুলো সেগুলো হচ্ছে বড় প্লেট। এগুলো হচ্ছে আমরা যখন আরেকটু পরে অন্য অধ্যায়গুলো আলোচনা করব তখন আর আলোচনা করব, ঠিক আছে। পঞ্চম অধ্যায় যখন আমরা পড়বো তখন আলোচনা করবো এই প্লেটগুলা। ওকে, শিক্ষা সরকার লিখছে ডান, এমডি আলামিন ইসলাম লিখছে নো, এমএসটি সাইফার বলছে ডান। আচ্ছা আলামিন, তুমি কি বুঝো নাই আমাকে একটু বলো, যে কোন জায়গাটা তুমি বুঝো নাই? আলামিন, তুমি কোন জায়গাটা বুঝো নাই? স্বর্ণা দত্ত লিখছে ডান। ওকে, থ্যাংক ইউ। ওকে আলামিন, তাহলে আমাকে একটু বলো যে তুমি কোন জায়গাটা বুঝো নাই। ওকে, তাহলে এই যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলো যখন ধাক্কা লাগে, হ্যাঁ,
ওকে, তোমা লেখছে ডান। ওকে, ধরো এটা একটা প্লেট, আমার এই হাতটা হচ্ছে একটা প্লেট, এই হাতটা হচ্ছে একটা প্লেট। হ্যাঁ, এই যে প্লেটগুলো যখন ধাক্কা লাগবে, ধাক্কা লাগার ফলে মাঝখানে নিশ্চয়ই বিভিন্ন জিনিসপত্র আছে। বিভিন্ন জিনিসপত্র বলতে কি বোঝায়? বিভিন্ন জিনিসপত্র বলতে বোঝায় এখানে মাটি থাকতে পারে, এখানে পানি থাকতে পারে, এইখানে বালুকণা থাকতে পারে, এখানে বিভিন্ন জীবাশ্ম থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে মাটির মধ্যে, তাই না? এটা একটা মাটি, এটা একটা মাটি। এখন এই মাটিটা যখন দিলে যখন ধাক্কা লাগবে, তখন মাঝখানে যে মাটিগুলো ছিল, এই যে মাঝখানে আমার দুই হাতের মাঝখানে যে মাটিটা আছে, এই মাটিগুলো কি করবে? মাটিগুলো হচ্ছে উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে এটা তখন হয়ে যাবে কি? একটা পর্বতের মতো হয়ে যাবে। ঠিক আছে, এইটাই বুঝাইছি যে দুই প্লেট যখন ধাক্কা লাগবে, মাঝখানে মাটিগুলো হচ্ছে উপরের দিকে উঠে যাবে, তখন আমাদের পর্বতের সৃষ্টি হয়ে যাবে। আর বর্তমান যেখানে হচ্ছে আমাদের হিমালয় পর্বত ছিল, সেখানে আগে ছিল একটা কি? একটা সাগর ছিল। ওকে, তো হিমালয় পর্বতের কিছু বৈশিষ্ট্য আছে। হিমালয় পর্বতের কি কি বৈশিষ্ট্য আছে দেখো। হিমালয় পর্বত হচ্ছে ভাঁজ বিশিষ্ট থাকবে। হ্যাঁ, এই যে হিমালয় পর্বতের ভাঁজ আছে। হিমালয় পর্বতের কি আছে? হিমালয় পর্বতের ভাঁজ আছে। এই যে দেখো, এই যে আঁকা বাঁকা উঁচু নিচু ভাঁজ আছে না, এই যে উপরে, তারপর আবার নিচে, আবার উপরে, আবার নিচে, এই যে ভাঁজ আছে। তারপর জীবাশ্ম বিশিষ্ট, অবশ্যই জীবাশ্ম থাকবে, কারণ দুইটা প্লেট যখন ধাক্কা লাগবে, আমি অবশ্যই বলছি যে মাঝখানে বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে, যেমন মাটি, পানি, বায়ু, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জীবাশ্ম, মৃত জীবজন্তু, এগুলো থাকতে পারে। তো এগুলো যখন এই যে পাহাড়ের মতো, পাহাড়ের সাথে উপরে উঠে যাবে, মাটির সাথে যখন উপরে উঠে যাবে, তখন সেইখানে কি পাওয়া যাবে? সেইখানে অবশ্যই জীবাশ্ম পাওয়া যাবে। পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বতগুলো এই শ্রেণীর, অর্থাৎ পৃথিবীর যত বড় বড় পর্বতগুলো আছে সবগুলোই হচ্ছে কি? ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বতের অন্তর্ভুক্ত। যেমন এই যে হিমালয়, পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয়। তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় পর্বত হচ্ছে আন্দিজ, সেটাও ভঙ্গিল বা ভাঁজ পর্বত শ্রেণীর। তারপর হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় পর্বত হচ্ছে নাম হচ্ছে রকি, সেটাও আবার ভঙ্গিল বা ভাঁজ পর্বতের। তারপর হচ্ছে আবার ইউরোপের আছে আল্পস পর্বতমালা, সেটাও আবার হচ্ছে কি? ভঙ্গিল বা ভাঁজ পর্বত। অর্থাৎ পৃথিবীর যত বড় বড় পর্বত আছে সবগুলা পর্বত কোন শ্রেণীর? সবগুলা পর্বত হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বতের। দীর্ঘ চ্যুতি রেখা আছে। এখন চ্যুতি রেখার জিনিসটা কি? চ্যুতি রেখা জিনিসটা হচ্ছে এই যে উপরের অংশটা, এই অংশটা থেকে নিচের যে অংশটা, এই অংশটার যে একটা তোমার ঢাল আছে বা একটা যে চ্যুতি আছে, সেটাকে বলে কি? দীর্ঘ চ্যুতি রেখা। অর্থাৎ এখানে একটা দীর্ঘ বড় ঢাল আছে, এই যে আবার নিচে, তারপর হচ্ছে আবার উঁচু, আবার নিচু, এই যে উঁচু নিচু যে সেটা হচ্ছে অনেক দীর্ঘতম, সেটা হচ্ছে কি? আমাদের এইখানের পর্বতগুলার চ্যুতি রেখা। ঠিক আছে? হ্যাঁ, আলামিন এখন জয়েন করছে, এজন্য বুঝো নাই। তাহলে আলামিন, তুমি একটু কাজ করো, তুমি আপাতত আমাদের সাথে কন্টিনিউ করতে থাকো। আর যখন ক্লাসটা শেষ হবে তখন তুমি আবার প্রথম থেকে রিপিট করে নিও। ঠিক আছে, প্রথম থেকে আবার ক্লাসটা করে নিও। ওকে, পরবর্তীতে আরেকটা স্তর যা পাই আমরা পর্বতে, সেটা হচ্ছে কি? স্তূপ পর্বত। ঠিক আছে, স্তূপ পর্বত। দেখো, প্রবল ভূ আলোড়নের ফলে শিলাস্তরের সংকোচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়। এতে কখনো ভূত্বক খাড়াভাবে ফেটে যায়, ভূমির উপর স্তূপের আকার দাঁড়িয়ে থাকে বলে একে স্তূপ পর্বত বলে। অর্থাৎ আমি যে তোমাকে বলছিলাম যে দুইটা প্লেট হচ্ছে ধাক্কা যখন লাগে, তখন ধাক্কা লাগার ফলে এই যে মাটিগুলা, এই যে দেখো তোমরা, এইখানে একটা ভাগ আছে মাটির, আবার এইখানে একটা ভাগ আছে, এইখানে একটা ভাগ আছে, তাই না, মাটির। ওকে, এই যে উপরে যে উঠে গেল, এই যে দুই সাইড থেকে যে মাটি যে উপরে উঠে গেল, এই মাটিটা কিন্তু আগে এইটার সাথে ছিল, এইটার সাথে এই যে এই সমানে ছিল। ঠিক আছে, এই সমানে ছিল। অর্থাৎ উপরে যে সবুজ অংশটা দেখতেছো, এখানে তুমি মনে করো যে ঘাস, এই ঘাসের অংশটা কিন্তু এইটার সাথে লাগানো ছিল, এই যে এইটার সাথে লাগানো ছিল। হ্যাঁ, নিচে ছিল। এই যে ঘাসের অংশটা, এটা হচ্ছে কোথায় ছিল? নিচে ছিল। এখন তাইলে উপরে উঠলো কেন? এই যে এইটার সাথে লাগানো ছিল। হ্যাঁ, এই যে মাঝখানের যে ঘাসের অংশটা, এই ঘাসের অংশটার সাথে এই ঘাসের অংশটা নিচে লাগানো ছিল। এখন তাহলে এই যে উপরে উঠলো কেন? উপরে উঠলো এই যে আমাদের এই যে ভূ আলোড়নের ফলে। অর্থাৎ দুইটা প্লেট যখন একসাথে ধাক্কা লাগে, তখন এই যে দুই পাশ থেকে মাটি হচ্ছে কি হয়ে যায়? উপরে উঠে যায়, খাড়া হচ্ছে উপরে উঠে যায়। যেহেতু এই মাটিটা খাড়া উপরের দিকে উঠে যায়, এখানে আর কোনো ভাঁজ টাজ থাকে না। তোমরা তো দেখছো যে হিমালয়ে এই যে উঁচু নিচু অনেকগুলা ভাঁজ ছিল, তাই না? বাট এইখানে স্তূপ পর্বতে কি এরকম কোনো ভাঁজ আছে? এরকম ভাঙা ভাঙা আছে উপরের দিকে? নাই।
যেহেতু এটা খাড়াভাবে উঠে যায় এজন্য এটাকে বলে স্তূপ পর্বত। আর যদি ভাঁজভাবে এরকম 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 করে উঠতো তাহলে সেটা হয়ে যেত কি পর্বত, সেটা হয়ে যেত ভাঁজ বা ভঙ্গিল পর্বত। একটু আগে আমরা যেটা বললাম হিমালয়ের এটা, ঠিক আছে। রেকর্ড ক্লাস তো থাকবে, রেকর্ড ক্লাস থাকবে না কেন? ওকে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি পর্বত, এটা হচ্ছে আমাদের স্তূপ পর্বত, ঠিক আছে। স্তূপ পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য আছে, দেখো স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া, ঠিক আছে। স্তূপ পর্বতের ঢাল হচ্ছে খুব খাড়া। হ্যাঁ, এখন ঢাল বলতে কি বোঝায়? ওকে, স্তূপ পর্বতের ঢাল হচ্ছে খাড়া, ঢাল হচ্ছে এই যে এই পাশটা, হ্যাঁ এই যে এই পাশটা দেখো মাটি হচ্ছে এই যে নিচের দিকে ডেবে গেছে, এটাকে বলে যে স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া। এই পর্বত খুব বেশি উঁচু হয় না, অর্থাৎ এই যে পর্বতটা এটা কি খুব বেশি উঁচু? এই পর্বতটা আসলে খুব বেশি একটা উঁচু না। এই পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। শৃঙ্গ মানে কি? শৃঙ্গ হচ্ছে চূড়া। হ্যাঁ, এই যে যেমন তোমরা হিমালয়ে এরকম চূড়া দেখছো তাই না, হিমালয়ে একটা চূড়া আছে, এটা হচ্ছে একটা চূড়া, এটা একটা চূড়া, এটা একটা চূড়া, এটা একটা চূড়া। বাট এরকম স্তূপ পর্বতে কি কোনো চূড়া আছে? এরকম উঁচু উঁচু কোনো জায়গা আছে? চূড়া আছে পাহাড়ের পর্বতের? অবশ্যই নাই। এজন্য বলছে যে এই পর্বতের কোনো শৃঙ্গ বা এই পর্বতের কোনো চূড়া থাকে না। তারপরে যে পর্বতটা পাই সেটা হচ্ছে আমাদের কি পর্বত? লেকুলিত পর্বত। দেখো পৃথিবীর অভ্যন্তরে মেঘমা অবস্থিত, তাই না? মেঘমা হচ্ছে আমাদের আছে পৃথিবীর অভ্যন্তরে। পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা গলিত অবস্থায় বিভিন্ন পদার্থের সাথে মিশ্রিত হয়ে গ্যাসীয় অবস্থায় থাকে। এই গ্যাস অনেক সময় ভূপৃষ্ঠের উপরের দিকে আসতে চায়, কিন্তু প্রায়ই তা বাধাপ্রাপ্ত হয়ে ভূত্বকের নিচে সঞ্চিত হতে থাকে। এভাবে শিলাস্তর জমে গম্বুজ আকৃতির পর্বতের মতো হয়ে যায়, যা লেকুলিত পর্বত বা গম্বুজ পর্বত নামে পরিচিত। উদাহরণ যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস এবং হেনরি পর্বত। এই জিনিসটা কি? পৃথিবীর নিচে ম্যাগমা আছে, ম্যাগমা, ঠিক আছে। ম্যাগমা মানে কি? তোমরা হচ্ছে অনেকে লাভার নাম শুনে থাকবে, ঠিক আছে। এই লাভা বা ম্যাগমা আছে। এই লাভা বা ম্যাগমাগুলো হচ্ছে এক সময় গ্যাসের অবস্থান ধারণ করে, ঠিক আছে। গ্যাসের অবস্থান ধারণ করে, তখন এই গ্যাস হচ্ছে কি উপরের দিকে যেতে চায়, তাই না? ধরো তোমার বাসায় বা কোন জায়গায়, তোমার বাসায় না, হ্যাঁ বাসায় আবার সমস্যা হয়ে যাবে। ধরো কোনো জায়গায় হচ্ছে আগুন লাগছে, কোনো জায়গায় ধরো আগুন লাগছে, এখন আগুন থেকে নিশ্চয়ই ধোঁয়া উঠে। এই ধোঁয়াগুলা কোথায় যাবে? এই ধোঁয়াগুলা কি উপরে যায় নাকি ধোঁয়াগুলা নিচে যায়? তোমার একটা একদম কমন সেন্স, ধোঁয়াগুলা কোথায় যায়? কোন একটা জায়গায় আগুন লাগছে, আগুনে অবশ্যই ধোঁয়া হবে। এই ধোঁয়াটা কোথায় যায়? উপরে নাকি নিচে? অবশ্যই উপরে যায়। এই যে ম্যাগমা যে আছে বা লাভা যে আছে, এটা হচ্ছে একটা আগুনের পিণ্ড, ঠিক আছে। পৃথিবীর নিচে আছে, পৃথিবীর নিচে একটা আগুনের পিণ্ড আছে। এটা হচ্ছে এক সময় ধোঁয়ার আকৃতির অবস্থান ধারণ করে। এই যে গ্যাসীয় অবস্থা মানে কি? গ্যাস আকৃতি ধারণ করে। এই গ্যাসটা তাহলে কই যাবে? গ্যাসটা কি মাটির নিচে যাবে নাকি গ্যাসটা মাটির উপরে যাবে? গ্যাসটা অবশ্যই মাটির উপরে যাবে। তখন এইটা এটা মনে করো, এটা হচ্ছে মনে করো একটা গলিত লাভা পিণ্ড। হ্যাঁ, এটা থেকে মনে করো গ্যাস উঠতেছে, উপরের দিকে উঠতেছে। বাট উঠার সময় নিচে তো এখানে তো পৃথিবীর তো মাটি আছে, তাই না? পৃথিবীর ধরো এটা হচ্ছে মাটি, আমার এই হাতটা মনে করো মাটি, ঠিক আছে। এই হাতটা মনে করো মাটি। এই মাটিটা কি করবে? মাটিটা চাইবে এই যে গ্যাসটা যে উঠতেছে, উপরে উঠতেছে, এটাকে বাধা দিয়ে রাখতে। আর গ্যাসটা কি চাইবে? গ্যাসটা চাইবে উপরের দিকে উঠতে। তখন এই যে উপরের দিকে যখন মাটিটাকে যখন ধাক্কা দিবে, এইভাবে যখন ধাক্কা দিবে, তখন মাটিটা কি হয়ে যাবে? এইরকম আস্তে 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 সঞ্চিত হয়ে উঁচা হয়ে যাবে, ঠিক আছে। দেখো ছিল এরকম, বা যখন ধাক্কা লাগলো, মাঝখান থেকে যখন ধাক্কা লাগবে, তখন মাটিটা এরকম উঁচু হয়ে গেল, ঠিক আছে। এই যে এরকম আমার হাতের মতো যে উঁচু হয়ে গেল, এই যে একটা অবস্থান নিল, সেই অবস্থানটা হচ্ছে কি? সেই অবস্থানটা হচ্ছে আমাদের লেকুলিত পর্বত, ঠিক আছে। এই যে মাটিটা ছিল এইভাবে, যখন গ্যাস যখন উপরে ধাক্কা দিল, বাট মাটি তো যাইতে দিবে না। মাটি কি গ্যাস কি যাইতে দিবে? মাটির ফাঁক দিয়ে গ্যাসকে যাইতে দিবে না। মাটিটা কি করবে? গ্যাসটাকে নিচের দিকে ধরে রাখতে যাবে, বা গ্যাসটা আবার ধাক্কা দিবে। তখন মাটির অবস্থানটা এরকম ছিল, আস্তে 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 এরকম হয়ে যাবে। এই যে একটা আকৃতি ধারণ করলো, পাহাড়ের আকৃতি যে ধারণ করলো, এই পাহাড়ের আকৃতি হচ্ছে আমাদের লেকুলিত পর্বত। তোমরা কি বুঝতে পারছো লেকুলিত পর্বত কিভাবে গঠিত হয়? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ডান লিখো, আর যদি না বুঝে থাকো তাহলে নো লেখো।
ঠিক আছে? লেকুলিক পর্বত কিভাবে গঠিত হয় যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, আর যদি না বুঝো তাহলে নো লেখো। দ্রুত দেখি কে আগে কমেন্ট করো। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ডান লিখবা, আর যদি না বুঝো অবশ্যই না বুঝে বলবা না যে বুঝছি, না বুঝলে অবশ্যই নো লিখবা। ঠিক আছে? ওকে, আলামিন ইসলাম বলছে ডান, এমএসটি সাইফা ডান ভাইয়া, ওকে থ্যাংক ইউ ভাইয়া ভেরি মাচ। শিখা সরকার ভাইয়া ডান। ওকে, তাহলে তোমরা ক্লিয়ার যে লেকুলিক পর্বত কিভাবে বলো। হ্যাঁ, তামান্না জানাত তোমা থ্যাংক ইউ। ওকে, সবাই বুঝে গেছে, মাশাআল্লাহ। তারপরে আসি যে লেকুলিক পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে লেকুলিক পর্বতের? আরে লেকুলিক পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে একটু দেখি। দেখো, গম্বুজ আকৃতির। গম্বুজ মানে কি? এই যে একটা যে আকৃতি ধারণ করলো, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের লেকুলিক পর্বত। এটা হচ্ছে যে বাইরের যে মাটিটা, সেই মাটিটা ছিল, আর ভিতর থেকে কি হয়েছে, ভিতর থেকে গ্যাসটা উপরের দিকে উঠতে চাইছে, বাট মাটিটা কি করছে, মাটিটা গ্যাসটাকে নিচের দিকে ধরে রাখতে চাইছে। এই যে দুইজনের যে একটা ধাক্কা ধাক্কি প্রেসার, এই প্রেসারে মাটিটা কি হয়ে গেছে, মাটিটা এরকম সমান ছিল বাট এরকম উঁচা হয়ে গেছে। এই যে এরকম উঁচা হয়ে গেছে, দেখছো মাটিটা হচ্ছে উঁচা হয়ে গেছে। তো এটা কি হয়ে গেছে, একটা গম্বুজ আকৃতির হয়ে গেছে, তাই না? এই যে আমরা যদি গম্বুজ চিনি, গম্বুজ আকৃতির হয়ে গেছে। ঢাল সামান্য খাড়া। ঢাল মানে কি, এই যে স্লাইড, আমরা যে অনেক সময় স্লাইড খাই না, ওই যে উপর থেকে যে নিচে পড়ে যায়, এটা হচ্ছে ঢাল। এই যে পাহাড়ের যে উপর থেকে যে নিচের অংশটা, এটাকে বলে আমরা কি, ঢাল। অল্প অঞ্চল ব্যাপী অবস্থান করে, অর্থাৎ এই পাহাড়টা খুব বেশি অঞ্চল জুড়ে অবস্থান করে না, এই দেখো সামান্য একটু অঞ্চল, একটু জায়গা নিয়ে অবস্থান করছে। বাট এই যে হিমালয় যে পর্বত, এটা কিন্তু বিশাল অঞ্চল নিয়ে অবস্থান করে, পুরো অনেক জায়গা দখল করে রাখে। বাট এটা কি খুব বেশি জায়গা দখল করছে? এটা খুব বেশি জায়গা দখল করে নাই। লেকুলিক পর্বতে শৃঙ্গ থাকে না। এই যে শৃঙ্গ মানে কি, একটু আগে তোমাদের বলছি যে কোনো চূড়া, এখানে কিন্তু চূড়া আছে, এখানে কিন্তু কোনো চূড়া নাই। এই যে দেখো উপরের অংশটা কিন্তু একটু সমান, তাই না? এখানে কি কোনো চূড়ার মতো কিছু আছে? নাই। তাহলে লেকুলিক পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা, গম্বুজ আকৃতির, ঢাল সামান্য খাড়া হবে, অল্প অঞ্চলে অবস্থান করে। লেকুলিক পর্বতে কোনো শৃঙ্গ থাকে না বা কোনো চূড়া থাকে না। পরবর্তীতে আমরা আসি আগ্নেয় পর্বত। কোনো কোনো সময় ভূয়ালোড়নের ফলে ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়। ওই ফাটলের মধ্যে দিয়ে ভূগর্ভস্থ লাভা নানা প্রকার গ্যাস প্রবল বেগে নির্গত হয়ে ফাটলের চারদিকে সঞ্চিত থাকে একে আগ্নেয়জাত বা সঞ্চিত পর্বত বলে। যেমন জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো। এখন এই জিনিসটা আসলে কি, আমরা এতক্ষণ পড়লাম লেকুলিক পর্বত, এখন আসছি কোথায়, আগ্নেয় পর্বত। তোমাদের একটু আগে বলছি যে গ্যাস যে থাকে, এটা মনে করো গ্যাসের পিণ্ড, এটা হচ্ছে মাটিকে যখন আঘাত লাগবে, বের হওয়ার জন্য যখন উপরে যখন উঠে আসার জন্য যখন মাটিতে আঘাত লাগবে, তখন মাটিটা কি হয়ে যাবে, এরকম বেঁকে যাবে, তখন এখানে একটা পাহাড়ের সৃষ্টি হবে। সেই পাহাড়ের নাম হচ্ছে কি পাহাড়? সেই পাহাড়ের নাম হচ্ছে লেকুলিক পাহাড়। কিন্তু এই যে বারবার যখন গ্যাসটা যখন মাটিতে আঘাত লাগবে, এরকম হইতে পারে যে মাটিটার কোনো অংশ দুর্বল, মানে ওইখানে কম মাটি, হ্যাঁ মনে করো ওইখানে হচ্ছে মাটিটা কম, তখন কি হবে, তখন গ্যাসটাকে নিচে থাকবে, গ্যাসটাকে আর মাটিটা চাপা দিয়ে রাখতে পারবে? অবশ্যই পারবে না। তখন গ্যাসটা কি হবে, গ্যাসটা এই মাটির হচ্ছে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, তাই হবে না? গ্যাসটা যখন আঘাত লাগবে তখন এরকম সমান ছিল, যখন আঘাত লাগার পরে আস্তে 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 বেঁকে যাবে আর গ্যাসটা উপরের দিকে উঠতে যাবে, তখন এক সময় মাঝখানের অংশটা কি হয়ে যেতে পারে, মাঝখানের অংশটা দুর্বল হয়ে যেতে পারে। যে এই জায়গায় মাটি নাই, এই মাটিটা হচ্ছে দুই দিকে সরে গেছে, পাহাড়ের দুই পাশ হচ্ছে সরে গেছে, তখন এই যে নিচের গ্যাসটা কি হবে, নিচের গ্যাসটা মাঝখান দিয়ে উপরে উঠে যাবে। যদি উপরে উঠে যায় তাহলে সেটা কোন পর্বত, আগ্নেয় পর্বত। যদি উপরে উঠে যায়, গ্যাসটা যদি মাটি ভেদ করে উপরে উঠে যায় তাহলে আগ্নেয় পর্বত, আর যদি গ্যাস যদি উপরে না উঠতে পারে তাহলে লেকুলিক পর্বত। গ্যাস যদি উপরে না উঠতে পারে লেকুলিক পর্বত, আর যদি গ্যাস যদি দুর্বল অংশ ফেটে যদি উপরের দিকে উঠে যায়, বের হয়ে যায় গ্যাস, তাহলে কি পর্বত, তাহলে আগ্নেয় পর্বত। তোমরা বুঝছো কিনা কমেন্টে দ্রুত জানাও আমাকে যে আগ্নেয় পর্বত তোমরা বুঝতে পারছো কিনা। বুঝলে ডান, আর না বুঝলে নো লেখো। বুঝলে ডান লেখো, আর না বুঝলে নো লেখো, ঠিক আছে? ওকে, আগ্নেয় পর্বতের কিছু বৈশিষ্ট্য আছে বা সঞ্চয়জাতের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, লাভা স্তরের মাঝে প্রস্তর খণ্ডও ছাই দেখা যায়, অর্থাৎ এই যে লাভা স্তরের এই যে মাঝখানে দেখো এই যে ছাই উপরের দিকে উঠতেছে, এই যে মাঝখানে মাটিটা কি হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, তখন এই যে গ্যাসগুলো উপরের দিকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে প্রস্তর খণ্ড বা ছাই দেখা যাবে। উচ্চতা ও ঢাল মাঝারি ধরনের হবে।
এই যে উচ্চতা, এটা উচ্চতা দেখো মাঝারি ধরনের, খুব বেশিও না খুব কম না। ঢালও কি হবে, সামান্য ঢাল হবে। আর এটা হচ্ছে মোচা আকৃতির হবে। মোচা মানে কি, মোচা মানে হচ্ছে আমরা যে মোচা হচ্ছে আমরা তেল মাপি না, তেল, এই যে এরকম একটা, আমরা এটাকে অনেক জায়গায় কি বলি চোঙা, আবার অনেক জায়গায় বলে মোচা। এই যে তেল যে মাপি, হ্যাঁ উপরে থেকে যে তোমার হচ্ছে তেল তেল ঢালা এটাতে, তারপর নিচে দিয়ে আছে তেল, এটা হচ্ছে বেয়ে বেয়ে পরে। এই যে মোচা যে আকৃতির, এই মোচা আকৃতির হয়ে যাবে। এই যে দেখো এটা হচ্ছে একটা মোচা আকৃতির পর্বত, এই যে ঠিক আছে। এই যে নিচে থেকে গ্যাসগুলা বের হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের ছাইগুলা জমা হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা কি আকৃতি, এটা হচ্ছে একটা মোচা আকৃতি। ওকে, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে তাহলে মোচা আকৃতির। ওকে, পরবর্তীতে আসি আমরা ক্ষয়জাত পর্বত। দেখো ভূপৃষ্ঠ নরম ও কঠিন শিলা দ্বারা গঠিত। নরম শিলাগুলো সৌরতাপ, বায়ুপ্রবাহ, হিমপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদির কারণে সহজেই অপসারিত হয়ে যায়, কিন্তু কঠিন শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয় না। এরূপ সৃষ্ট পর্বতকে বলে ক্ষয়জাত পর্বত। অর্থাৎ মনে করো কোনো জায়গায় আগেই একটা বড় উঁচা পর্বত হয়ে আছে, হ্যাঁ পর্বত হয়ে আছে। এখন এই জায়গায় বৃষ্টি হলে বা সূর্যের তাপ পড়লে কি হয়ে যাবে, উপরের যে অংশটা, উপরের যে মাটিটা, সেই মাটিটা কি হয়ে যাবে, উপরের মাটিটা আস্তে আস্তে গলে গলে নিচের দিকে পড়ে যাবে, তাই না? নিচের দিকে আস্তে আস্তে গলে পড়ে যাবে। বাট নিচে যে শক্ত মাটি আছে, সেই মাটিটা কখনোই এখান থেকে অপসারিত হবে না। তো এই যে অপসারিত নিচের মাটিটা হইলো না, এই যে একটা পাহাড়, এই যে একটা পাহাড় থাকলো আর উপরের মাটিগুলা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ক্ষয়জাত পর্বত। যেমন ভারতের আরাবল্লী, ইউরোপের সিয়েরা নেভেদা। তারপর আসি ক্ষয়জাত পর্বত বৈশিষ্ট্য। এর ক্ষয় কোনো চিহ্ন থাকে না। এই যে এটা যে ক্ষয় হয়েছে, এর কোনো চিহ্ন নাই। যে কোনো আকৃতির হতে পারে, এটা মোচা আকৃতির হইতে পারে, তারপর গম্বুজ আকৃতি হইতে পারে, যে কোনো ধরনের আকৃতির হইতে পারে। ঢাল খুব খাড়া নয় এবং উচ্চতা খুব বেশি না। এই যে পর্বতটা, এই পর্বতটা দেখো ঢালও খুব খাড়া না, অর্থাৎ ঢাল কোনটা, এই যে উপরে দেখে নিচে যে স্লাইডের যে অংশটা, ঢালও খুব খাড়া নয় এবং উচ্চতাও খুব বেশি না ক্ষয়জাত পর্বতের। তারপরে আসে আমাদের মালভূমি। দেখো সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে বলে মালভূমি। সমুদ্র সমতল থেকে অতি উচ্চূর্ণ সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে বলে কি মালভূমি। মালভূমির তিনটি বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে এটি বিস্তীর্ণ উচ্চভূমি, উপরিভাগ প্রায় সমতল, এর চারদিকে নিম্নভূমিতে নেমে যায়। ধরো এইটা হচ্ছে সমুদ্র, এটা সমুদ্র, এটা হচ্ছে সমুদ্রের তীর, হ্যাঁ এটা হচ্ছে সমুদ্রের তীর। মনে করো তুমি হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাচ্ছ, হাওয়া খাচ্ছ, এই যে এটা হচ্ছে সমুদ্রের তীর, ঠিক আছে। এইখানে মনে করো বিল্ডিং টিল্ডিং কিছু একটা আছে, হোটেল টোটেল কিছু একটা আছে, কক্সবাজার তুমি গেছে ঘুরতে, এইখানে কি আছে, এখানে মনে করো আছে হোটেল, আর এটা হচ্ছে তোমার সমুদ্রের তীর, এটা হচ্ছে কি সমুদ্র। তো তুমি যদি দেখো হঠাৎ যে মাটিটা এইখান থেকে উপরের দিকে উঠে গেছে, এরকম উঁচা হয়ে গেছে, হ্যাঁ উঁচা হয়ে এরকম আকৃতি ধারণ করছে, আবার এইদিকে আবার নেচো, তাহলে এই যে উঁচা যে অংশটা, এই উচ্চ অংশটা হচ্ছে মালভূমি। কারণ কি, কারণ আমাদের বলছে যে সমুদ্র সমতল থেকে, সমুদ্র সমতল কোনটা, সমুদ্রের সমতল হচ্ছে এই যে এই জায়গাটা, সমুদ্রের সমতল থেকে অতি উচ্চ মানে অনেক উঁচা হবে, হ্যাঁ অনেক উঁচা, বিস্তীর্ণ মানে বড় জায়গা, এই যে বড় জায়গা, অনেক বড় জায়গা নিয়ে হবে। বিস্তীর্ণ সমভূমি মানে কি, এই যে সমান থাকবে, এই যে সমান অংশটা, হ্যাঁ এই যে সমান সমভূমিকে মালভূমি বলে। এটা হচ্ছে মালভূমির আমাদের সংজ্ঞা। সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। সমুদ্র সমতল থেকে উঁচু হবে, ঠিক আছে, সমুদ্র সমতল থেকে উঁচু হবে এবং বিস্তীর্ণ একটা সমভূমি হবে। তারপরে আসি যে আমাদের সমভূমি। দেখো সমুদ্র পৃষ্ঠের নেই একই সমতলে বা সামান্য উঁচুতে অবস্থান করে ইউরেশিয়ার সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। অর্থাৎ এই যে দেখো এখানে একটা সমুদ্র আছে বা নদী একটা আছে, এই যে নদীর যে অংশটা তুমি দেখো, এই জায়গাটা নদীর সাথে যে জমির অংশটা, এই জায়গাটা কি খুব বেশি উঁচা, এই জায়গাটা কিন্তু খুব বেশি উঁচা না, নদীর প্রায় সমতল, তাই না, প্রায় সমতল বা সামান্য একটু উঁচু। তো এই অংশটাকে কি বলতেছি আমরা, এই অংশটাকে বলতেছি আমরা সমভূমি। ইউরেশিয়া মানে কি, ইউরোপ এবং এশিয়া, ইউরোপ এবং এশিয়ার সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি, অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার মধ্যে পৃথিবীর সর্ব বড় সমভূমি অবস্থিত।
তারপরে আসি আমাদের যে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, যেটা হচ্ছে প্রায় 40 থেকে 50 কোটি বছর আগে আমাদের হচ্ছে অবস্থিত, যেগুলো হচ্ছে আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এইদিকে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যে জেলা, তোমাদের সাথে যদি ম্যাপ থাকে তোমরা দেখতে পারো যে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি হচ্ছে এই অঞ্চলটা, এই যে কালো অংশটা, গাঢ় কালো অংশটা, সেটা হচ্ছে এই অংশটা। তারপরে আছে এই যে সিলেটের কিছু কিছু অংশ আছে উপরে, এটা হচ্ছে আমাদের সিলেটের কিছু কিছু অংশ আছে। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলা এবং সিলেটের যে পাহাড়গুলা, এই পাহাড়গুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছে পৃথিবীতে, তখন হচ্ছে এই পাহাড়গুলা বাংলাদেশেও উত্থিত হয়েছে। কিভাবে? এই যে প্লেট যে ধাক্কা লাগছিল, এই প্লেট ধাক্কা লাগার ফলে এইদিকেও কিছু পাহাড় হয়ে গেছে, আবার উপরের দিকে বাংলাদেশের উপর দিকে হচ্ছে নেপালের দিকেও আমাদের হচ্ছে পর্বত হয়ে গেছে। তারপর আছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান মানে কি? প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে যেই অংশগুলা পৃথিবীর অনেক আগে গঠিত এবং এর মাটি হচ্ছে আমাদের লালচে আকৃতির। হ্যাঁ, যেমন এই দিকে হচ্ছে আমাদের মধুপুর, বাওয়ালগড় আছে, গাজীপুর, ময়মনসিংহ, মধুপুর, বাওয়ালগড়। তারপর হচ্ছে এইদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের দিকে আছে কি আমাদের বরেন্দ্রভূমি আছে। তারপরে কুমিল্লা, এদিকে হচ্ছে কুমিল্লার হচ্ছে লালমাই পাহাড় আছে। এগুলো হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান। তারপর হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, অর্থাৎ নতুন যে তোমার হচ্ছে পলিমাটি দ্বারা নদীগুলার, অর্থাৎ পদ্মা মেঘনা নদীর যে পলিমাটিগুলা, সেই পলিমাটিগুলা দিয়ে যে ভূমি অবস্থিত সেটাকে আমরা বলি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। যেমন যে বরিশাল, নোয়াখালী, তারপর হচ্ছে এইদিকে যে অংশগুলো আছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এগুলো হচ্ছে আমাদের পলিমাটি জমতে জমতে আস্তে আস্তে এই জায়গাগুলো হয়েছে। তো এই জায়গাকে বলে আমরা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। কিছু বৈশিষ্ট্য আছে টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান সময়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়। তো তোমাদের একটু আগে যেটা বললাম যে হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছে, তখন হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের এবং সিলেটের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল অবস্থিত। দক্ষিণ পূর্বাঞ্চল মানে কি? যে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি অঞ্চল, বান্দরবন। আর উত্তর পূর্বাঞ্চল মানে হচ্ছে সিলেট। পাহাড়গুলোর গড় উচ্চতা 600 মিটার। অর্থাৎ টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো হয়েছে সিলেট, রাঙ্গামাটি, সেগুলো হচ্ছে গড় উচ্চতা 600 মিটার। তাজিংডং বাংলাদেশের সবচেয়ে বড় পর্বত, যার উচ্চতা হচ্ছে 1231 মিটার। এই পাহাড়গুলোতে হচ্ছে জুম চাষ করা হয়। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখবা। প্লাইস্টোসিন কালের সোপান সময় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি, অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের বরেন্দ্রভূমিটা হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলায় অবস্থিত। মধুপুর, বাওয়ালগড়, যেটা হচ্ছে গাজীপুর, ময়মনসিংহ জেলায় অবস্থিত। এবং কুমিল্লার লালমাই পাহাড় হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সময়ের বৈশিষ্ট্য। মাটি লালচে ও ধূসর বর্ণের হবে। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুরগড়, গাজীপুর, বাওয়ালগড়ে অবস্থিত। লালমাই পাহাড়ের পাদদেশে আলু, তরমুজ চাষ হয়। ঠিক আছে, লালমাই পাহাড় কোথায়? লালমাই পাহাড় হচ্ছে আমাদের কুমিল্লাতে। তো এই হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপানের কিছু বৈশিষ্ট্য। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই অঞ্চল পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলি দ্বারা গঠিত, যেটা তোমাদের একটু আগে বললাম। এই সমভূমির গড় উচ্চতা 9 মিটার, অর্থাৎ গড় উচ্চতা এরা খুব বেশি না, 9 মিটার, মানে পানি থেকে একটু উঁচু। হ্যাঁ, আমাদের সমুদ্র সমতল থেকে একটু অংশ উঁচু। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল মানে কি? দক্ষিণ মানে কি? নিচের দিকে, আর পশ্চিম মানে হচ্ছে মনে রাখবো বাম, মানচিত্রের বাম দিকে হচ্ছে পশ্চিম। তাহলে নিচে এবং বাম দিকে, তাহলে নিচে এবং বাম দিকে কোন জায়গা? এই যে এই জায়গাটা। হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে কি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমভূমিকে সাধারণত বদ্বীপ বলা হয়। এই যে বদ্বীপ, এই অঞ্চলটাকে আমরা বলি বদ্বীপ অঞ্চল, কারণ এগুলো হচ্ছে আমাদের পলি দ্বারা গঠিত। ওকে, তোমাদের কিছু টেস্ট নেওয়া যাক। হ্যাঁ, তোমাদের হচ্ছে কিছু এমসিকিউ টেস্ট নেই। যে পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় প্রায় কত কিলোমিটার? যারা প্রথম থেকে ছিল তারা অবশ্যই পারবা, যারা ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাও যে পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় প্রায় কত কিলোমিটার? 6357, 6378, 6600 নাকি 6230? একের কি হবে একটু দ্রুত কমেন্ট করে জানাও। একের 1 A B C D অথবা ক খ গ ঘ এভাবে জানাতে পারো যে কি হবে। এই যারা আছো ক্লাসে অবশ্যই দ্রুত একটু কমেন্ট করে জানাও যে একের আনসার কি হবে। পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় প্রায় কত কিলোমিটার? 6357। আমার একটু ঠান্ডা লেগেছে, এজন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত। হ্যাঁ, একটু ঠান্ডা আছে আমার, একটু আন্তরিকভাবে দুঃখিত। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় প্রায় কত কিলোমিটার? 6357, 6378,
6600 কিলোমিটার, 6230 কিলোমিটার। কি হবে বলো দ্রুত? তোমাদের কয়েকদিন পর পরীক্ষা, অবশ্যই এটা তোমাদের জানা উচিত যে কত। পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় কত কিলোমিটার? এখনো কিন্তু আমি কমেন্ট পাচ্ছি না, দ্রুত দ্রুত একটু কমেন্ট করে ফেলো যে পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় প্রায় কত কিলোমিটার। এখন আবার বই খাতা নিয়ে বসে যাও না যে এখন আবার এমসিকিউ পড়ানো শুরু করছে, তাহলে বই খাতা দেখে একটু দেখে আনসার করা শুরু করি। তোমরা কিন্তু এটা করবা না, ঠিক আছে? একটু নিজে নিজে একটু চেষ্টা করো। আমি কিন্তু এটা একটু তোমাদের পড়িয়েছি। শিখা সরকার হচ্ছে সর্বপ্রথম উত্তর দিয়েছে, ও বলছে খ। আর কারো থেকে আমি তেমন ভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় 6378 কিলোমিটার, ঠিক আছে? আনসার হচ্ছে খ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর পৃথিবীর মেরু রেখা হচ্ছে 6357 কিলোমিটার, ঠিক আছে? পরবর্তী যে প্রশ্ন যায় উত্তর হচ্ছে খ। ওকে, 2 নাম্বার, ভূ অভ্যন্তরের প্রধান স্তর কয়টা? এইটা সবাইকেই পারতে হবে, নাইলে তোমাদের অবস্থা খারাপ আছে। হ্যাঁ, কপালে মনে করো শনি আছে। যে ভূ অভ্যন্তরের প্রধান স্তর কয়টা? 2টা, 3টা, 4টা নাকি 5টা? দ্রুত দেখি কে আগে কমেন্ট করতে পারে। 2 এর কি হবে বলো? 2 এর আনসার কি হবে? ভূ অভ্যন্তরের প্রধান স্তর কয়টা? ভূ অভ্যন্তরের প্রধান স্তর কয়টা? দ্রুত দ্রুত, এখন আমি কমেন্ট পাচ্ছি না, দ্রুত কমেন্ট করো। ভূ অভ্যন্তরের প্রধান স্তর কয়টা? 2টা, 3টা, 4টা নাকি 5টা? ভূ অভ্যন্তরের প্রধান স্তর হচ্ছে কয়টা? 3টা। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? ভূ অভ্যন্তরের প্রধান স্তর কয়টা? 3টা। তাহলে আনসার কি হবে? আনসার হবে খ, 3টা। ওকে, তারপর বলো ভূত্বকের গড় গভীরতা কত? 3 নাম্বার বলো যে ভূত্বকের গড় গভীরতা কত? 3 কিলোমিটার, 40 কিলোমিটার, 17 কিলোমিটার নাকি 50 কিলোমিটার? ভূত্বকের গড় গভীরতা কত? হ্যাঁ, তামান্না জান্নাতমা বলছে 2 এর খ, এমএসটি মিশু মল্লিক বলছে 3, এমডি শাবাব আহমেদ বলছে বি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 3 এর আনসার বলো কি হবে? ভূত্বকের গড় গভীরতা কত? 3 এর আনসার বলো কি হবে? 3 নম্বরের আনসার বলো কি হবে? ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? 3 কিলোমিটার, 40 কিলোমিটার, 17 কিলোমিটার নাকি 50 কিলোমিটার? কি হবে? ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? 3 কিলোমিটার, 40 কিলোমিটার, 17 কিলোমিটার নাকি 50 কিলোমিটার? ভূত্বকের গড় গভীরতা হচ্ছে কত? ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার। আনসার কি? 3 এর গ নাম্বার। হ্যাঁ, 3 এর গ, 17 কিলোমিটার। ভূত্বকের গড় গভীরতা 17 কিলোমিটার। ভূত্বকের গড় গভীরতা 17 কিলোমিটার। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী তলকে কি বলে? অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে যে বিচ্ছেদ করেছে সেই রেখার নাম কি? ওকে, অনেকে আনসার দিচ্ছে। তামান্না জান্নাত বলছে 3 এর গ। ওকে, থ্যাংক ইউ। 4 বলো কি হবে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী তলকে কি বলে? কনরাড বিযুক্তি রেখা, মুহ বিযুক্তি রেখা, উইচার্ড বিযুক্তি রেখা, গুডেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী তলকে কি বলে? 4 এর কি হবে? দ্রুত কমেন্ট করে জানাও যে 4 এর অপশন কি হবে, 4 এর আনসার কি হবে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী তলকে কি বলে? এমএসটি সাইফা বলছে 4 এর এ, কর্নার বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী রেখার নাম কি? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী রেখার নাম কি? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী তলকে বলে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী রেখার নাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা হচ্ছে শিয়াল এবং সীমাস্তরকে যে বিচ্ছেদ করে সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। শিয়াল স্তর এবং সীমাস্তরকে বিচ্ছেদকারী রেখার নাম কনরাড বিযুক্তি রেখা। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী রেখার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে 4 এর আনসার কি হবে? 4 এর আনসার হবে ঘ নাম্বার বা 4 নাম্বার, গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছেদকারী রেখার নাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। 5 বলো কি হবে? মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত? মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত? চুনা পাথর, বেলে পাথর, গ্রানাইট নাকি ব্যাসল্ট? মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত? ভাইয়া আমার দেখেন সবাই কপি করছে। হ্যাঁ, তোমরা একজন একটা অ্যান্সার দিলে মনে করো যে ও যেহেতু এটা বলছে এটাই তাহলে সঠিক। তোমরা সবাই ওইটাই অ্যান্সার দাও। এটা কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না। হ্যাঁ, শেষ। ওকে, তো মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত? চুনা পাথর, বেলে পাথর, গ্রানাইট নাকি ব্যাসল্ট?
তামান্না জান্নাতমা ও বলছে 5-এর ঘ, থ্যাংক ইউ ভেরি মাচ। মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলায় গঠিত, ঠিক আছে, 5-এর আনসার হচ্ছে 4। আর গ্রানাইট শিলায় গঠিত হচ্ছে আমাদের মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলায় গঠিত, আর মহাসাগরীয় ভূত্বক হচ্ছে ব্যাসল্ট শিলায় গঠিত। ওকে, মিশু মল্লিক 4-এর ঘ। আচ্ছা, ও ঘ বলছে মানে 5-এর। আচ্ছা, শিক্ষা সরকার বলছে 4-এর খ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তো তোমাদের সাথে হচ্ছে অনেকক্ষণ ছিলাম, অনেক কথা হলো। এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই ডান লেখছো, তার মানে অল্প বুঝতে পারছো। অবশ্যই ভালোভাবে তোমরা হচ্ছে বাসায় পড়াশোনা করবে এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, এবং আমাদের সাজেশন ক্লাস আরও বিভিন্ন ধরনের ক্লাস থাকবে। তোমার সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।